আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা জানো যে আমরা অলরেডি কয়েকটি সাবজেক্টের ফ্রি ক্লাস আপলোড করা শুরু করছি। তো আজকে থেকে আমরা শুরু করব ফিজিক্স 1। তো ফিজিক্স 1-এ আমি প্রথম অধ্যায়টি আগে আলোচনা করব না, যেহেতু এটা অনেক ইজি অধ্যায়। আমি চেষ্টা করব ফিজিক্স 1-এর অধ্যায় 2 অর্থাৎ গতি এবং গতির সমীকরণ এই অধ্যায়টিকে আলোচনা শুরু করার। তো আমি প্রথমে চেষ্টা করব যে ফিজিক্সে যে বিশেষ করে ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো আছে, ম্যাথগুলো আছে বা লজিক্যাল টার্মগুলো আছে, এগুলো সম্পর্কে আলোচনা করার। এরপরেও যদি তোমাদের সমস্যা থেকে থাকে দেন আমি থিওরি নিয়েও আলোচনা করব। তো আজকে আমরা মূলত দেখব গতি এবং গতির সমীকরণের বিশেষ কিছু ফর্মুলা, যা তোমরা কিন্তু ক্লাস 9-10-এও পড়ে আসছো। তো দেখো, এই সূত্রগুলো যদি তোমরা দেখো, তোমাদের সবারই কিন্তু এই সূত্রগুলো অতি পরিচিত। তো আমরা আজকে এই সূত্রগুলোই প্রতিপাদন করার চেষ্টা করব। আমরা খুব বেসিকের সাহায্যে বেসিক সহ এগুলো শেখার চেষ্টা করব। তো আসো আমরা আমাদের মেন আলোচনায় চলে আসি। আচ্ছা, তোমাকে বলা হলো এটা একটা গাড়ি বা এটা একটা বস্তু। তো আমি তোমাকে বলে দিলাম এই গাড়িটি 1 সেকেন্ডে যায় 5 মিটার। তোমাকে আমি বলে দিলাম এই গাড়িটি যায় 1 সেকেন্ডে যায় 5 মিটার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই গাড়ির বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা বলতে পারি সমবেগ বা গড় বেগ। যখনই একটা গাড়ির বেগ চেঞ্জ হয় না, একই বেগে যায়, তখন সেই বেগটাকে আমরা বলি গড় বেগও বলতে পারি, সমবেগও বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে গাড়িটি 5 সেকেন্ডে কত মিটার যাবে, তাহলে তুমি কি করবা? এই যে 5 মিটার বেগ ছিল, 5 মিটার পার সেকেন্ডের বেগ ছিল, এই 5 মিটার সঙ্গে 5 গুণ করে দিবা, তাহলে পেয়ে যাবে কত? 25 মিটার যাবে। আবার যদি তোমাকে আমি বলি এই গাড়িটি 6 সেকেন্ডে কত মিটার যাবে, তাহলে কি করবা? এই গাড়ির বেগ যেহেতু 5 মিটার আর 6 সেকেন্ড সময় যেহেতু 1 সেকেন্ডে যায় 5 মিটার, তাহলে 6 সেকেন্ডে যাবে 530 মিটার যাবে, তাই না? এটা কিন্তু তুমি খুব সহজে বলে দিতে পারবা কোনো সূত্র ছাড়াই। তোমাকে যদি বলা হয় যে তোমার মোটরসাইকেলটি 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, 5 সেকেন্ডে কত মিটার যাবে, তুমি কি বলে দেবা? 5×10 = 50 মিটার যাবে। তার মানে দেখো, আমরা যদি সরণ নির্ণয় করতে চাই তাহলে আমরা যদি বেগ জানি আর সময় জানি, বেগ জানি আর সময় জানি, তাহলেই কিন্তু সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা আর বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে সময় এবং বেগ যদি আমাদের জানা থাকে এবং বেগটা যদি হয় সমবেগ বা গড় বেগ, তাহলে আমরা কি করি? জাস্ট বেগ এবং সময় গুণ করলে কিন্তু আমরা সরণ পেয়ে যাই। তাহলে আমরা যদি সরণ নির্ণয় করতে চাই, যাকে আমরা প্রকাশ করি এস দ্বারা, তাহলে আমরা কি করব? বেগকে সময় দ্বারা গুণ করব। কিন্তু এই বেগটি অবশ্যই হতে হবে সমবেগ অথবা গড় বেগ। এর জন্য আমরা বলি যে এস ইকুয়াল টু ভি বার টি। আশা করি বুঝতে পারছো যে এস ইকুয়াল টু ভি বার টি কেন। আচ্ছা, এখন আমরা দেখব যে ত্বরণ নির্ণয় সূত্র। আমরা জানি ত্বরণ নির্ণয় সূত্র হচ্ছে ত্বরণ নির্ণয় সূত্রটি হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। এটা আসলে কিভাবে হয় এটা আমরা জানার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা 9-10-এ কিন্তু ত্বরণকে প্রকাশ করতা এ দ্বারা, কারণ আমরা জানি অ্যাক্সেলারেশন হচ্ছে ত্বরণ, যার অ্যাক্সেলারেশনের প্রথম অক্ষর এ, এই জন্য ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। কিন্তু তোমাদের পলিটেকনিকের বইয়ে এখানে ত্বরণটাকে এ দ্বারা প্রকাশ না করে এফ দ্বারা প্রকাশ করেছে। তো তোমরা চাইলে এ ব্যবহার করতে পারো, আবার চাইলে এফও ব্যবহার করতে পারো। তো আমি তোমাদের সুবিধার্থে এফ ব্যবহার না করে এ ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে আসলে ত্বরণের সংজ্ঞাটাকে, ত্বরণ মানে কি। আমরা জানি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আমরা কি জানি? বেগ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তাই না? তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা, এই সংখ্যাটি থেকে আমরা এই সূত্রটি বের করার চেষ্টা করব। তো দেখো, যদি এমন হয় যে এই যে এটা একটা গাড়ি, ঠিক আছে? এই গাড়িটা ধরো যে আদি বেগ ছিল ইউ, এই গাড়িটার আদি বেগ ছিল ইউ, অর্থাৎ ইউ বেগ নিয়ে এই গাড়িটি যাত্রা শুরু করলো। তো এই গাড়িটি চলতে 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 টি সময় পরে এই স্থানে এসে মনে করো যে এর বেগ হয়ে গেল ভি। একটি গাড়ি ইউ বেগ নিয়ে চলতে শুরু করলো এবং টি সময় পরে এর বেগ হয়ে গেল কি? ভি। তাহলে দেখো তো এর বেগের পরিবর্তন হলো কতটুকু টি সময়ে। তাহলে দেখো গাড়িটির টি সময়ে বেগের পরিবর্তন কতটুকু হলো দেখো তো? ভি মাইনাস ইউ হলো না? মনে করো আগে ছিল আমার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এখন আমার বেগ হয়ে গেল মনে করো 10 মিটার পার সেকেন্ড। আগে ছিল আমার 5 মিটার পার সেকেন্ড, এখন আমার বেগ হয়ে গেল
10 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন হলো কতটুকু? 5 ছিল 10 হয়ে গেল, তার মানে 5 মিটার পার সেকেন্ড বেগ আমার পরিবর্তন হয়েছে। তার মানে আমি কি করলাম, এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, সেই কাজটি করলাম যে টি সময় আমার বেগের পরিবর্তন হয়েছে ভি মাইনাস ইউ। তাহলে দেখো তো আমাদের কিন্তু বের করতে হবে যে বেগ বৃদ্ধির হার বা বেগ পরিবর্তনের হার, বেগ বৃদ্ধির হারও বলতে পারি, বেগ পরিবর্তন হারও বলতে পারি, কারণ এখানে কিন্তু বেগ পরিবর্তনটা হচ্ছে বেগ বৃদ্ধি। তো আমাকে বের করতে হবে বেগ বৃদ্ধির হার, কিন্তু আমরা কিন্তু হার নির্ণয় করিনি। আমরা জানি যে কোনো জিনিসের যদি হার নির্ণয় করতে চাই তাহলে তাকে সময় দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 1 সেকেন্ডের সেই জিনিসটা বের করতে হয়। তো আমরা এখন কি করব, টি সময় বেগের পরিবর্তন বের করলাম হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে অতএব 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, এখানে হচ্ছে টি সেকেন্ডে বেগের পরিবর্তন, তাহলে 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন কতটুকু হবে, ভি মাইনাস ইউ ভাগ টি। আমরা জানি 1 সেকেন্ডে কোনো কিছু বের করলে তাকে আমরা বলতে পারি হার, বা কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করলে সেটা হার নির্ণয় হয়। তাহলে দেখো আমরা কিন্তু জেনে গেলাম যে এই বস্তুটার বেগ পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হার হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। তো আমরা বলতে পারি বেগ বৃদ্ধির হারই হচ্ছে ত্বরণ, বা বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এই জন্য এখান থেকে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে দেখো ত্বরণের নির্ণয় সূত্র আমরা জেনে গেলাম যে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, যদি টি এই পাশে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, দেখো a টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এখন মাইনাস ইউটাকে যদি আমরা এপারে পার করে দিই তাহলে কি হয়ে যাবে, প্লাস ইউ হয়ে যাবে। তার মানে কি লিখতে পারি, ইউ প্লাস এ টি লিখতে পারি ইকুয়াল টু ভি। তার মধ্যে একটু আরেকটু সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি, অতএব ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে দেখো আমরা কিন্তু প্রথম প্রমাণটি করেছিলাম, দ্বিতীয় প্রমাণটিও খুব সহজেই করে ফেলতে পারলাম। আচ্ছা, এই একইভাবে আমরা পরবর্তী সূত্রের প্রতিপাদনগুলো বা প্রমাণগুলো করারও চেষ্টা করব। আশা করি তোমরা এখন বেসিক থেকে বুঝতে পারছো যে আসলে a ইকুয়াল টু ভি ভাগ টি কেন হয়েছে আর a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি কেন হয়েছে। এখন আমরা পরবর্তীটি দেখব যে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কেন হয়েছে। আচ্ছা দেখো, ধরে নিলাম যে একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, এর আদি বেগ ছিল ইউ, ঠিক আছে। আচ্ছা, এই বস্তুটা এখন চলতে শুরু করলো, করতে করতে টি সময় পরে যখন এখানে এসে পৌঁছেছে তখন এর বেগ হয়ে গেছে ভি, ঠিক আছে। আদি বেগ ছিল ইউ এবং টি সময় পরে এর বেগ হয়ে গেছে কি ভি। তো আমি ধরে নিলাম এই অবস্থাতে এর ত্বরণ ছিল হচ্ছে এ, মানে এটা প্রতি সেকেন্ডে এর বেগ বৃদ্ধি করছে কি পরিমাণ, এ পরিমাণ। ত্বরণটা মানে আসলে কি, ত্বরণটা মানে হচ্ছে বস্তুটা প্রতি সেকেন্ডে কতখানি করে বেগ বৃদ্ধি করছে। মনে করো একটা বস্তুর বেগ ছিল 2, দ্বিতীয় সেকেন্ডে এর বেগ হয়ে গেল মনে করো 6, তৃতীয় সেকেন্ডের বেগ হয়ে মনে করো 10, চতুর্থ সেকেন্ডের বেগ হয়ে গেল মনে করো 14। তাহলে এর ত্বরণ আসলে কতটুকু হবে, দেখো এটা কিন্তু প্রতি সেকেন্ডে 2 ছিল 4 হয়েছে, সরি 2 ছিল 6 হয়েছে মানে 4 যোগ করছি, 6 ছিল 10 হয়েছে অর্থাৎ 4 যোগ করেছি, 10 ছিল 14 হয়েছে অর্থাৎ 4 যোগ করেছি। তার মানে দেখো এই গাড়িটি বা এই বস্তুটি প্রতি সেকেন্ডে 4 করে এর বেগ বৃদ্ধি করছে, তার মানে এর ত্বরণ হলো 4। তার মানে কোন একটা বস্তু প্রতি সেকেন্ডে যতটুকু করে বেগ বৃদ্ধি করবে সেটাই হবে তার ত্বরণ। আচ্ছা, তাহলে এখানে আমার এই বস্তুর আদি বেগ ছিল ইউ, সেই বেগ হলো ভি, আর সময়টা দিলাম হচ্ছে টি, যে টি। আচ্ছা, এটা যদি আদি বেগ এবং সেই বেগ দুইটা বেগ যদি ভিন্ন ভিন্ন না হয়ে যদি গড় বেগ হতো বা সমবেগ হতো তখন আমরা কি লিখতাম, দ্রুত নির্ণয় সূত্র, তখন আমরা এটা লিখতাম না যে এস ইকুয়াল টু ভি বার টি, যেখানে ভি বারটা আমার কি সমবেগ বা গড় বেগ, কিন্তু এখানে কিন্তু আমার সমবেগ বা গড় বেগে যাচ্ছে না, গাড়িটা কি বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা কিন্তু সমবেগে যাচ্ছে না, একটা ত্বরণে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো, ভি বার মানে কি বললাম, ভি বার মানে হচ্ছে গড় বেগ। আচ্ছা, গড় আমরা কিভাবে নির্ণয় করি, আমরা ক্লাস 4-5 থেকে শিখে আসছি গড় কিভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি গড় নির্ণয় সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। তো এখানে দেখো রাশি বলতে এখানে বেগ কয়টা আছে আর বেগের রাশিগুলো কি কি, দেখো এখানে দুইটা বেগ, একটা হচ্ছে আদি বেগ আর একটা হলো সেই বেগ। তাহলে এই দুইটা রাশির যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা, অর্থাৎ একটা রাশি দুইটা রাশি, তারপর আমরা 2 দ্বারা ভাগ করব, এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব, গড় বেগ পেয়ে যাব। তার মানে আমরা ভি বারের পরিবর্তে কি লিখতে পারি বলতো, আদি বেগ যোগ সেই বেগ ডিভাইডেড বাই 2। তাহলে কিন্তু আমরা ভি বার পেয়ে গেলাম, এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, ভি বার পেয়ে গেলাম। আমাদের মেন যে সূত্রটি ছিল এস ইকুয়াল টু ভি বার টি, এখানে আমার সমবেগ না, এই জন্য আমরা কি করলাম, সমবেগটি বা গড় বেগটি বের করে নিলাম। তো গড় বেগ কিভাবে বের করলাম, আমরা জানি যে
গড়নের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। এখানে আছে রাশিগুলো হচ্ছে ইউ এবং ভি, এই দুইটা যোগ করে দিলাম, যেহেতু দুইটা রাশি এই জন্য 2 দ্বারা ভাগ করে দিলাম, দেন ইনটু টি। তাহলে আমরা কিন্তু লিখতে পারি এখন এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। আচ্ছা, এখন দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে কোনটা, এইটা, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এমন করতে পারি যে আমাদের ইউ লাগবে, ইউটাকে রেখে দিলাম, প্লাস ভি। আমাদের সূত্রে কি ভি আছে বলো তো? আমাদের সূত্রে কিন্তু ভি নেই, এই জন্য আমরা কি করব, ভির পরিবর্তে ভি যে সূত্রটি আছে এই সূত্রটি এখানে বসিয়ে দিব। তো ভি ইকুয়াল টু আমরা কি জানি, ইউ প্লাস এটি, কারণ এখন আমরা ত্বরণের কথা চিন্তা করছি, আমরা কিন্তু এখন বন্ধনের কথা চিন্তা করছি না, আমরা এখন শুধুমাত্র প্লাসগুলো দেখবো, মাইনাসগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, তাহলে ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি, তো আমরা বসিয়ে দিলাম যে ভি ইকুয়াল টু হয় ইউ প্লাস এটি, আর নিচে ছিল ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে ছিল কত, টি। আচ্ছা, টি রেখে দিলাম। এখন দেখো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে ইউ রাখলাম, ইউ এবং ইউ যোগ করলে কত হবে, 2u হবে, তাহলে 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আচ্ছা, এখন আমরা কি করতে পারি দেখো তো, এই 2 এর নিচে ভাগ আছে, এর নিচে ভাগ আছে, যদি আমি আলাদা আলাদা করে লিখি তাহলে 2u ডিভাইডেড বাই 2 প্লাস এটি ডিভাইডেড বাই 2, তাহলে 2 যেহেতু দুইটা নিচে ভাগ আছে, দুইটা নিচে আলাদা আলাদা করে ভাগ করে দিলাম, যেটা আমাদের প্রমাণ করতে হবে, ইন্টু টি। দেখো ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 2 কেটে দিতে পারি, তাহলে এখানে আমাদের থাকছে কি ইউ প্লাস এটি ইন্টু ছিল কত, টি। আচ্ছা, তাহলে এখন দেখো কি হচ্ছে, ইউ এর সঙ্গে টি গুণ করলে হবে কি ইউটি, প্লাস এটির সঙ্গে টি গুণ করলে কি হবে এটি স্কয়ার। সরি, এখানে আমার হাফ তো ছিল, হাফটা লিখতে ভুলে গেছি, এখানে 2 ছিল নিচে। আচ্ছা, তাহলে এখানে ছিল কি এটি ভাগ 2, তাহলে দেখো এই হাফ যদি আমি আগে লিখে ফেলি, মানে 1 ভাগ 2 দিয়ে আগে লিখে ফেলি, তাহলে কি হচ্ছে হাফ, আর এটির সঙ্গে টি গুণ করলে কি হবে এটি স্কয়ার। তাহলে দেখো আমরা কিন্তু প্রমাণ করতে সক্ষম হলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো এটা কিভাবে করলাম আবারও বলি, আমাদের এখানে আমরা সূত্র জানতাম এস ইকুয়াল টু ভি বাই টি, কিন্তু এখানে গড় বেগ নাই বা সমবেগ দেওয়া নাই, আমরা কি করলাম, গড় বেগটা বা সমবেগটা বের করে নিলাম, দেন আমরা ভিটাকে সরাই দিচ্ছি। কেন ভিটাকে সরাই দিচ্ছি, কারণ আমরা প্রমাণ করছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তো এই সূত্রে কিন্তু ভি নেই, এই জন্য আমরা কি করলাম, ভিটাকে সরাই ইউ প্লাস এটি করে দিলাম, দেন এই দুটা যোগ করলাম, করার পরে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো আশা করি তোমরা এই সূত্রের প্রতিপাদনটি বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী সূত্রের প্রতিপাদনটি প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, পরবর্তী আমাদের সূত্রটি হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আমরা এই সূত্রটি প্রমাণ করব এই সূত্রটি থেকে। দেখো আমরা কিন্তু প্রথমেই এই সূত্রটি প্রমাণ করে ফেলেছি। আমরা কিন্তু এখন জানি যে, ধরে নিই যে একটা বস্তু ইউ বেগে চলতে শুরু করে, টি সময় পরে এর বেগ হয় হচ্ছে ভি, এবং এই সময়ে এই বস্তুটির ত্বরণ থাকে হচ্ছে এ। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমি মুখে যে কথাগুলো বললাম তোমরা জাস্ট এই কথাগুলো আগে খাতায় লিখবা প্রমাণ করার ক্ষেত্রে, যে ধরে নিই একটি গাড়ি ইউ বেগে চলতে শুরু করে, গাড়িটি এ সুষম ত্বরণে টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হয়, অতএব গাড়িটির সেই বেগ ভি ইকুয়াল টু হবে ইউ প্লাস এটি। এখন আমার লাগবে কি ভি স্কয়ার লাগবে, তাই না? তাহলে আমি কি করবো, উভয় পাশে স্কয়ার করে দেবো, স্কয়ার করে দিলাম স্কয়ার, তাহলে এই পাশে কি হবে স্কয়ার হয়ে যাবে, উভয় পাশে আমি স্কয়ার করে দিলাম, যেহেতু আমাদের প্রমাণে স্কয়ার আছে। আচ্ছা, এখন যদি আমরা বর্গের সূত্র করি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করি, তাহলে কি হবে এ স্কয়ার মানে ইউ স্কয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি এটি স্কয়ার, তো এটি স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি এ স্কয়ার টি স্কয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, ইউ স্কয়ার প্লাস 2 ইউ এ টি প্লাস এ স্কয়ার টি স্কয়ার, এটাই তো হচ্ছে। দেখো আমরা সর্বদা প্রমাণ দেখে দেখে প্রমাণ মেলাবো, যেটা আমাদের প্রমাণ করতে হবে, যে কোনো প্রমাণ করতে হলে সর্বদা প্রমাণ দেখেই প্রমাণ মেলাতে হয়, আর আমাকে এমনই করতে হবে, এখানে যাই থাকুক না কেন আমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো দেখি এই ফরম্যাটে কি আছে, ই স্কয়ার আছে, ই স্কয়ার এখানে আছে, হ্যাঁ আছে, তো এই স্কয়ারটাকে আমরা কোনো পরিবর্তন করব না, কিন্তু এই পাশে দেখো আমার কি কি লাগবে, 2as লাগবে, এখানে 2a আছে, দেখো তো এই যে এখানে আছে 2a, কিন্তু এর সঙ্গে কি গুণাকারে থাকা লাগবে, s গুণাকারে থাকা লাগবে। তো আমরা কিন্তু s এর সূত্র আগে পড়ে আসছি, তার মানে আমাদের এখান থেকে যে কোনোভাবে এই ফর্মেটে আনতে হবে, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার আনতে হবে, তাই না? তার মানে 2a ইন্টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই ফর্মেটে আনলে 2a ইন্টু এস লিখতে পারবো, কারণ এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আমরা ওই ফর্মেটে আনার চেষ্টা করবো। দেখো তাহলে ই স্কয়ার পরিবর্তন করার দরকার নেই, তো আমি রেখে দিলাম ইউ স্কয়ার প্লাস
আমার 2a লাগবে, তো আমি কি করছি 2aটাকে কমন নিয়ে নিচ্ছি, কারণ 2aটা কি হতে হবে এই পুরোটার সাথে গুণ আকারে থাকতে হবে। দেখো 2a কিন্তু এর সঙ্গে গুণ আকারে আছে, আর এস মানে কি এইটা, তো এই পুরোটার সঙ্গে আমার 2aটা গুণ আকারে থাকতে হবে, এই জন্য আমি এমন করলাম। তো 2a এখানে আমার কি থাকছে ut থাকছে, তাহলে ut রেখে দিলাম ut। তো দেখো অনেকটাই সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে যে ut প্লাস হাফ এর স্কয়ার, দেখি সেটা মিলে কিনা। তাহলে ut প্লাস, আচ্ছা আমরা যে 2 কমন নিয়েছি, এখানে 2a কমন নিয়েছিলাম, 2a বাদ গেল ut থাকলো, কিন্তু এখানে কি আমার 2 আছে, 2 কিন্তু নেই, তাহলে 2টা আমার কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তো ভাগ করে দিলাম। কারণ আমরা জানি যে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, এই কথাটা আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। যেমন 2u টিকে আমরা যদি 2a দ্বারা ভাগ করি তাহলে থাকে কি ut থাকে, তাই আমরা ut, যেহেতু আমরা 2a দ্বারা ভাগ করছি তাই এখান থেকে 2a ভাগ করে দিলাম, থাকলো ut। আর এখান থেকে যখন আমরা 2a দ্বারা ভাগ করছি তখন আমার এই 2 কিন্তু নেই, এই জন্য কি হয়ে গেল এখানে 2 ভাগ হয়ে গেল, কিন্তু a কিন্তু আছে, তাহলে a যদি ভাগ করে দিই স্কয়ার কে যদি a দ্বারা ভাগ করি তাহলে কি থাকে একটা a থাকে, তাহলে একটাই থাকলো, আর টি স্কয়ার তো থাকবেই, তাহলে টি স্কয়ার থাকলো। তাহলে দেখো ut প্লাস হাফ টি স্কয়ার আমরা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি u স্কয়ার প্লাস 2as। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো এই চারটে সূত্র কিন্তু আমরা খুব ইজিলি প্রমাণ করতে পারছি। আমি আবারও বলছি এই সূত্রের প্রমাণগুলো কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো অনেকবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে রিপিট হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের যে সূত্রটি, এটা তোমাদের ক্লাস 9-10 বই ছিল না, যে কোনো নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, কোনো নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব কত। তো কোনো নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ a ইন্টু 2t মাইনাস 1। তোমাদের এখানকার বই আছে হাফ f ইন্টু 2t মাইনাস 1, কারণ এখানে তরণটাকে f দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা কি করবো যে কোনো নির্দিষ্টতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ a ইন্টু 2t মাইনাস 1। এটার প্রমাণ আমরা করতে পারবো, তো আমি এটা প্রমাণ পুরোপুরি করে দেখাবো না, তোমরা ক্যালকুলেশন করবা, আমি জাস্ট মেন টার্মটুকু ধরিয়ে দিই, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট না এই প্রমাণটা, জাস্ট মুখস্থ রাখলে হবে। আচ্ছা কোনো নির্দিষ্টতম সেকেন্ড তার মানে কি, যদি তোমাকে বলা হয় যে 6তম সেকেন্ডে, আচ্ছা এখানে লিখি, যদি তোমাকে বলা হয় যে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত নির্ণয় করো, ধরো একটা গাড়ি এখান থেকে চলতে শুরু করলো, ঠিক আছে, মনে করো 5 সেকেন্ডে আসছে এখানে, 6 সেকেন্ডে এসেছে এখানে, আর 7 সেকেন্ডে আসছে এইখানে, আচ্ছা এখান থেকে মনে করে শুরু করছে, যে 4 সেকেন্ডে এখানে চলে আসছে, ঠিক আছে, 5তম সেকেন্ডে এখান থেকে এই পর্যন্ত চলে আসছে 5তম সেকেন্ডে, আর 6তম সেকেন্ডে এখান থেকে এই পর্যন্ত চলে আসছে, আর 7তম সেকেন্ডে এখান থেকে এই পর্যন্ত চলে আসছে। তো দেখো তোমাকে বের করতে হবে এই যে এই দূরত্বটুকু, যে তোমাকে যদি বলা হয় যে 6তম সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করে, এটাকে বলা হচ্ছে কোনো নির্দিষ্টতম সেকেন্ডে। যদি তোমাকে আমি বলি যে 6তম সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করে, তুমি কিভাবে বের করবে বলো তো, কিভাবে বের করতে পারো, দেখো এই পুরোটা থেকে এই যে 7 সেকেন্ডে, মানে 6 পরে কোথায় 7, তাহলে এই 7 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এখান থেকে এই যে 5 সেকেন্ড পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করেছিল, সরি 7 সেকেন্ড না, বরং 6 সেকেন্ড পর্যন্ত নিতে হবে, কারণ দেখো নাহলে বেশি হয়ে যাচ্ছে। আমরা কি করবো প্রথমে, দেখো আমাকে বলা হয়েছে 6তম সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করে, তাহলে আমি কি করব এই 0 থেকে এই যে 6 সেকেন্ড পর্যন্ত যতটুকু দূরত্ব অতিক্রম করেছে এখান থেকে আমি কি করব এই 0 থেকে 5তম সেকেন্ড পর্যন্ত যতটুকু দূরত্ব অতিক্রম করেছিল এটা বাদ দিয়ে দেবো। দেখো এই যে পুরোটা থেকে 6 সেকেন্ড পর্যন্ত যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেখান থেকে আমরা 5তম সেকেন্ড পর্যন্ত দূরত্ব যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, জাস্ট 6তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে শুধুমাত্র সেটাই কিন্তু পাবো। তাহলে আমাদেরকে যদি 6তম সেকেন্ড মানে এই তম সেকেন্ডটুকুতে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এটা বের করতে বলে, তাহলে আমরা কি করব এই 6 সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এখান থেকে 5 সেকেন্ড পর্যন্ত, মানে 6 এর আগে হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো কি 6 শুধুমাত্র 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে আমরা 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে t-1তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাদ দিয়ে দিব। তো আমরা জানি যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিয়ে সূত্র কি, আমরা জানি যে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা কি করব t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বাদ দিয়ে দেব। তো টি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা কিন্তু আমরা এখান থেকে জানি যে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয় কত ut, সরি আমি মার্কেটটা চেঞ্জ করে নিই, তাহলে আমরা নির্ণয় করবো কি টি সেকেন্ডে
কতটুকু দূরত্ব অতিক্রম করে, মানে এখান থেকে এই পর্যন্ত, যেখানে আমরা বলেছিলাম t মানে 6 আর হচ্ছে t - 1 মানে 5, তো t - 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে আমরা বের করব। তো t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি, যে ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র যদি ut প্লাস হাফ at স্কয়ার হয়, তো t - 1তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র কি হবে বলো তো? এটা s1 ধরলাম, এটা s2 ধরলাম, তাহলে কি হবে ut, t পরিবর্তে কি হবে এখানে ut - 1 প্লাস হাফ at স্কয়ার, তাহলে হাফ at, t পরিবর্তে কি হবে t - 1 স্কয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এই যে এখান থেকে কি পাইলাম, এই মোট দূরত্ব পাইলাম 6 সেকেন্ডে বা t সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা মোটটা পাইলাম এখান থেকে। আর এই যে 5 সেকেন্ডে বা t - 1তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমরা পাইলাম এখান থেকে। তার মানে আমরা যদি এই মোটটা থেকে এটা বাদ দিয়ে দিই, মোট বলতে কোনটা, এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই প্রমাণটা আমাদের হয়ে যাবে। তোমরা জাস্ট ক্যালকুলেশন করে দেখবা, এটা থেকে যদি এটা বাদ দাও, তাহলে বাদ দেওয়ার পরে কমন টমন নিয়ে এটা চলে আসবে যে হাফ ইন্টু a ইন্টু 2t - 1। আশা করি তোমরা সূত্রের প্রতিপাদনগুলো খুবই বেসিক থেকে বুঝতে পারছো যে আসলে কীভাবে এই ফর্মুলাগুলো গঠিত হয়েছে। তো আমি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এই অধ্যায়ে যে ম্যাথ প্রবলেমগুলো আছে এগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো আমার লেকচার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই নোটিফিকেশন বেলটি অন রাখবে, কারণ তোমরা অনেকেই আমার ভিডিও রেগুলার দেখো, কিন্তু নোটিফিকেশন বাটনটি অন রাখার কারণে তোমাদের কাছে ভিডিওটি গিয়ে পৌঁছায় না। আর তোমরা অনেকেই রেগুলার আমার ভিডিও দেখো, তারপরেও লাইক কমেন্ট শেয়ার করো না। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো, আমার কিন্তু উৎসাহ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, তো একসময় আমার কিন্তু ভিডিওটি বন্ধ করে দেওয়া লাগবে। তো আমি চাইবো যারা আমার রেগুলার ভিডিও দেখো অবশ্যই আমার প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এতক্ষণ সময় থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।